ইউনূসের পতন কবে হবে, ম্যানকাইন্ড। আমি বুঝতে পারি যে আপনারা হয়তো ওখানে কি অনেক নাম দিয়ে আসছেন। ইউনূসের পতন সে আটকাতে পারবে না, একদম মুদ্রা কথা, মোটা দাগে কথা। সে তার পতন আটকিয়ে রাখতে পারবে না। শুধু ইউনূসের পদত্যাগ অনিবার্য, অবশ্যই সে পদত্যাগ না, সে পালিয়ে যাবে। যে মব তৈরি করে এই যে অত্যাচার করা হচ্ছে, সেটা ইউনূসের উপরও ঘটবে, এটা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি। কিন্তু মনে করেন ইউনূস নির্বাচন দিতে পারবেন? ইউনূস নির্বাচন দিবেন কিনা সেটা হলো প্রশ্ন। ইউনূস যে খেলা খেলছেন সেটা যদিও উনি খুব বলবো খুব এমন একটা খেলার সাথে উনি যুক্ত, তিনি আসলে খুব থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন। আমি এটা বলতে পারি উনি খুবই থিন আইসের উপর দিয়ে স্কেটিং করছেন। কিন্তু দস্তগীর জাহাঙ্গীর ভাই, এই দুঃসময়ে আপনি যেভাবে দেশ ও জাতির পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি এই কথাটা আবারও আপনাদেরকে বলি যে বাংলাদেশ ৭১, বঙ্গবন্ধু, জয় বাংলা, আমাদের স্বাধীনতা, এই সকল বিষয় নিয়ে আসলে আপোস করার কোনো উপায় আমাদের নেই। আমি যেই কাজটুকু আমি করি সেই কাজটুকু হলো যে বাংলাদেশ যদি ভালো হাতে থাকতো, বাংলাদেশে যে যারা এখন শাসন করছে তারা যদি সাধারণ মানুষের পক্ষে থাকতেন, তারা যদি বলতেন যে যারা দুর্নীতির সাথে যুক্ত এবং প্রমাণিতভাবে যদি ইন্ডিপেন্ডেন্ট কোর্ট দিয়ে প্রমাণ করা যেত যে এই ব্যক্তিটা, এই মন্ত্রীটা, এই রাজনৈতিক লিডারটা দুর্নীতির সাথে যুক্ত এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করা হয়েছে এবং তারা সুবিচার পেয়েছেন, তাহলে আমার মনে হয় আমার মতন যারা বাংলাদেশের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, ৭১-এর পক্ষে, তাদের জন্যে তাদের সাপোর্ট বর্তমান সরকার, তাদের এই নির্দিষ্ট যেই সময়, তাদের আসলে কোনো, যেহেতু এটা অসাংবিধানিক সরকার, তারা নিজেরও প্রতিদিনই তারা তালবাহানা করছেন এটাকে সময় বাড়ানোর জন্য। তারাও জানে যে তাদের যখনই ক্ষমতাচ্যুত হবে তখনই তাদের সব বিচারের কাঠগড়ায় আনতে হবে। অতএব আমি যে কাজটুকু করছি সেই কাজটুকু করছি। ৭১-এ শিশু ছিলাম, তখন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, আমাদের গৌরবের যুদ্ধে। এখন আর আমি শিশু নই, যেই মুহূর্তে বাংলাদেশ আসলে একটি দুর্বৃত্তের হাতে পড়েছে। আপনার ইতিমধ্যে আজকে সকালবেলার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো বাংলাদেশ থেকে একজন, নাম বলছি না, একজন আমাকে ফোন করে বললেন যে ভাই, যে কোনো উপায়ে একটু নিরাপত্তা কিভাবে পাওয়া যায়, কারণ গত ১ মাস ধরে প্রত্যেক এই হিজবুত তাহরির গ্রুপ সহ বিভিন্ন উগ্রবাদী গ্রুপেরা তার বাসায় এসে তাকে প্রথম খুব বিনয়ের সাথে, পরে হুমকির সাথে, এখন হুমকি দেওয়া হচ্ছে যে সে যাতে ওই সকল ইসলামী দলগুলোর সাপোর্টার হয়ে যায় এবং তাদের সাথে যোগদান করে। এখন তারা সে নিরাপত্তার অভাবে, নিরাপত্তাহীনতায় সে প্রতিদিন শঙ্কার মধ্যে রয়েছে। অতএব এই যে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে দখল করে নিলেন এবং বাংলাদেশকে দখল করে উনি নিজের জন্যে, নিজের সমস্ত ব্যবসার জন্য সমস্ত কিছু, সুদ মওকুফ, ওনার বিচার মওকুফ, ওনার কর মওকুফ, ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নতুন লাইসেন্স, এসবগুলো করাচ্ছেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জমি দখল, বাড়ি দখল, সর্বশেষ লালমনিরহাটে যে ঘটনাটা ঘটলো আপনারা সকলেই জানেন। যারা জানেন না তারা লিখে জানাবেন যে জানি না আমরা। বাংলাদেশে লালমনিরহাটের নাপিত পিতা এবং পুত্রকে নাজেহাল করে তারপরে পুলিশের হাতে তুলে দেয়া এবং পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া, এই যে অ্যাট্রোসিটি, এই যে অন্যায়, এই যে অবিচার, এইটা এই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে তো আমরা আসলে কখনো কোনোভাবেই চাইনি এবং ডক্টর ইউনূস নির্বিকারভাবে এই বিষয়গুলো সম্বন্ধে কোনো ধরনের কথা বলছেন না। অতএব এই যে বিষয়টা, যে দুইজন পিতা এবং পুত্র তারা নাপিত, সেখানে যারা চুল কাটলো তারা টাকা কম দেয়া নেয়া নিয়ে তারা এই হিন্দুদের উপর এই অত্যাচারটুকু করলেন এবং সেটা সরকারও পৃষ্ঠপোষকতা করলে সরকার তাদেরকে গ্রেফতার করার তো কোনো অধিকার নেই। এবং সেখানে এই যে মব কিলিং, মব অ্যাসোসিয়েশন, এসবগুলোর যে একটা স্বর্গরাজ্য বাংলাদেশ হয়েছে, সেটা ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব ফলাওভাবে আমরা সক্ষম হয়েছি এই বিষয়গুলো অন দ্য রেকর্ড যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র দফতরে বলার জন্যে, এবং তারা এই বিষয়ে আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছেন এবং এটার উপর কাজ করছেন। তারা তাদের নিজস্ব মাধ্যমে সে সকলগুলো যোগাযোগ করে আমাদেরকে উত্তর দিবেন, এবং সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। এবং বাংলাদেশে একটি নির্বাচনের দিকে যাচ্ছে, যেটা আপনি একজন প্রশ্ন করলেন। সেই নির্বাচনের আসলে শব্দটা বাংলাদেশে খুবই প্রচলিত শব্দ, যে মূলা ঝোলানো। আমার মনে হচ্ছে ডক্টর ইউনূস যে অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকারের মূল চাহিদা হলো সে যদি দীর্ঘ সময় ক্ষমতায় না থাকতে পারে, কারণ এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, এই সরকারের কোনো রাজনৈতিক ম্যান্ডেট নেই, এই সরকারের কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই, এই সরকারের জনগণের সাথে তার সম্পৃক্ততা বলতে একদমই শূন্য। তা এই সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল শিশু কিশোরদেরকে নিয়ে যে দল তৈরি করা হয়েছে, আপনারা যদি তাদের কর্মকাণ্ড লক্ষ্য করেন তাহলে, এবং তাদের মাঝে সেন্ট্রাল কমিটির বিভিন্ন পোস্টে আমরা দেখেছি, আমরা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশের কোনো সুষ্ঠু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা রাজনৈতিক পরিবেশে বা রাজনৈতিক দলের আগেই পালাবে এই ধরনের রাজনৈতিক, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তারা এখনো বলা হচ্ছে তারা পড়াশোনা করছে, কিন্তু তারা আসলে স্কুল কলেজে যাচ্ছে না। তারপর তাদের রাজনৈতিক কোনো জ্ঞান নেই, আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে জ্ঞান নেই, দেশ পরিচালনার যে প্রচেষ্টা তারা নিয়েছে, তারা আসলে হুট করে এসে ক্ষমতা দখল করে মানুষকে মেটিকুলাসলি ডিজাইন করে, উত্তেজিত করে, সাধারণ মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে। আমি শুধু সাধারণ মানুষের কথা বলবো না, এমনকি শিল্পী, কলাকুশলী, বাংলাদেশের কবি, সাহিত্যিক, ফিল্ম মেকার, বহু মানুষদের সবার অনেকের কাছেই তারা যে কাজটুকু করেছে, সেই কাজটুকু কী করেছে, তারা ব্ল্যাকমেইল করে ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এবং ডক্টর ইউনূস এখন তালবাহানা করে যাচ্ছেন যে নির্বাচন কবে দিবেন, উনি সেটা মুখে বলছেন না। এটা তো সাধারণ মানুষের জানা উচিত, বা সাধারণ মানুষ এত বোকা নয় যেটা উনি লন্ডনে বসে আবারও অপমান করেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষকে নাকি টাকা দিলেই ভোট কেনা যায়। অতএব উনি কিন্তু গরিব মানুষের ব্যাংকার হিসাবে, আবারও বলি, উনি কিন্তু গরিব মানুষের ব্যাংকার হিসাবে পেয়েছিলেন যেটাকে বলা হয় নোবেল প্রাইজ। ইউনূসের পতন কবে হবে? ম্যানকাইন্ড। আমি বুঝতে পারি যে আপনারা হয়তো ওখানে কি অনেক নাম দিয়ে আসছেন। ইউনূসের পতন সে আটকাতে পারবে না, একদম মুদ্রা কথা, মোটা দাগে কথা, সে তার পতন আটকিয়ে রাখতে পারবে না। কারণ তার রাজনৈতিক শক্তি, সে কিন্তু 2008 সনেও চেষ্টা করেছিল, এমনকি 1971 সনে সে চেষ্টা করেছিল। আমেরিকা থেকে সে নিজে ইয়েতে গিয়ে, কলকাতায় গিয়ে একটি প্রবাসী সরকার প্রধান হিসাবে নিজকে জাহির করার চেষ্টা করেছিল। এই ইতিহাস এবং এই তথ্য আমাদের হাতে এখন চলে এসেছে। এবং ইউনূস তার নিজের এই সরকারকে সে প্রতিদিন যতদিন সম্ভব বিভিন্ন তালবাহানায়, যেমন এখন যে যুদ্ধটা চলমান ছিল গতকাল পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মাঝে, যেটাতে আবার আমেরিকা যুক্ত হয়েছিল, সেই আমেরিকা যুক্ত হওয়ার সাথে সাথেই এই যুদ্ধটা দুই পক্ষের মাঝে ইতিমধ্যে 12 ঘন্টার জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইউনূসের জন্য এটা সুসংবাদ নয়, কারণ ইউনূস চেয়েছিল, ইউনূস কিন্তু প্রতিদিনই বলে যুদ্ধ, বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি। সে বিশ্ব যুদ্ধ পরিস্থিতির যদি থাকতো তাহলে ইউনূসের জন্য আরও সুবিধা ছিল। বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার কিন্তু বারবার কতবারই বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং জানুয়ারিতে ওনারা ব্যারাকে ফিরিয়ে যেতে চান। একটি বিষয় আপনাদের সামনে তো আপনারা স্পষ্টভাবে জানেন যে এখন বাংলাদেশের এই দীর্ঘ সময় কোনো সরকারের সময় ঘটেনি, শুধু এই সরকারের সময় এটা হচ্ছে যে দীর্ঘ সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে পুলিশের বা আনসার বাহিনীর মতন ব্যবহার করা হচ্ছে। এতে করে আর্মির যে সম্মান মানুষের কাছ থেকে সেটা তারা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে এমনকি ছোট ছোট স্কুলের শিশুরা পর্যন্ত আর্মিকে শ্রদ্ধা না নিয়ে কথা বলে, হুমকি দামকির কথা বলে, যেটাতে এটা সাধারণতই ঘটে যখন আর্মির এইরকম অবস্থা হয়। অতএব আর্মি তাদের
সম্মান পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আর্মিকে তাদের যে সম্মান সেটাকে রক্ষা করার জন্য তাদের কাজ করতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরেই তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। যেটা জেনারেল ওয়াকার বারবার বলার চেষ্টা করেছেন, ডিসেম্বরের পরে তারা আর রাস্তায় থাকতে চান না। কিন্তু ডক্টর ইউনূস ব্রিটেনে গেলেন। স্যার আপনাকে ধন্যবাদ সঠিক বলার জন্যে। শুধু ইউনূসের পদত্যাগ অনিবার্য। অবশ্যই সে পদত্যাগ না, সে পালিয়ে যাবে। তো মবতন্ত্র কাকে বলে, কত প্রকার কি কি মবতন্ত্র বাস্তব একটি কথা বললেন। অবশ্যই ডক্টর ইউনূসের বিচার, এই যে বাংলাদেশের যে শ্রদ্ধাভাজন মানুষগুলো যারা সাংবিধানিক পোস্টে ছিলেন এবং তাদেরকে যে মব তৈরি করে এই যে অত্যাচার করা হচ্ছে সেটা ইউনূসের উপরও ঘটবে, এটা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নির্ভর করছে আওয়ামী লীগের উপর। আমি সরাসরি আবারও বলি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে, তারা বলেছেন যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল। আওয়ামী লীগের ৭৬ বছরের সবসময় তারা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় এসেছে, তারা পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসেনি। কিন্তু ডক্টর ইউনূসের যে মবতন্ত্র এখন প্রতিষ্ঠিত, যেই মবতন্ত্রের জন্য সাধারণ মানুষ, এমনকি ইউনূসের পক্ষের মানুষরাও সন্ত্রস্ত থাকে, ঘরে বসেও তারা সন্ত্রস্ত থাকে, সেখানে নির্বাচনের অনুকূল পরিবেশ আগে তৈরি করতে হবে। আমার কথাটা কি সঠিক? ইজ এ গ্রেট মব অ্যান্সার্স সুদি ইউনূস। আমি আপনার প্রোগ্রাম প্রেস এক্সপ্রেস দেখি। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যানকাইন্ড। হ্যাঁ, আমি ডক্টর ইউনূস সম্বন্ধে একটি কথা বলি যে হিটলারের গল্প আপনারা অনেকেই শুনেছেন। হিটলার নিজের দেশের মানুষের প্রতি কিন্তু সদয় ছিল, কিন্তু সে ম্যানকাইন্ড, যেমন ইহুদি হত্যা সহ বিভিন্ন দেশে দখল, সেই হিটলারের চেয়ে কুৎসিত মনের, হিটলারের চেয়ে ক্রুয়েল মনের, হিটলারের চেয়ে মানবিক মনের, যে মানুষ আমাকে দেখে যেতে হবে, সেটা এই ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কোনোদিন কোনো কাজ করেছেন বলে আমি জানি না। যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে লিখে জানাবেন, তাতে আমার সুবিধা হবে। ভাই, মাগুরা জেলা মোহাম্মদপুর একজন আওয়ামী লীগ কর্মীকে জ্যান্ত মাটিতে পড়ে রেখেছে, এই বিষয়টি কি? অবশ্যই শুনেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমি আবারও জানিয়ে দিই, যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, যে এই ডক্টর ইউনূসের সময় বাংলাদেশে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হচ্ছে। গতকাল শেরপুরে একজনের পা কেটে আলাদা করেছে, এ ব্যাপারেও আমরা জানি এবং এই ছবিগুলো এসেছে সামাজিক মাধ্যমে। রক্তাক্ত এই ছবিগুলো আমরা দেখে আমরা দিনে দিনে মানুষ অস্বাভাবিক অস্বস্তি এবং তারা অসুস্থ হয়ে পড়ছে। কারণ একটা বিষয় লক্ষ্য করে দেখুন, একটা মানুষ সে তার রাজনৈতিক প্রতিহিংসার জন্যে ডক্টর ইউনূসের এই, ভাই আপনার কথা শোনার জন্য বসে থাকি মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আমার কথা আপনার কথা, আমার ভয়েস আপনাদের ভয়েস। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনি এবং আমি স্টেট ডিপার্টমেন্ট এবং পাশে হোয়াইট হাউসে চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার জন্য, এবং সেখান থেকে যখন কোনো কথা আসে তখন বা উত্তর আসে তখন আমি আপনাদের সামনে সেসবগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করি। আমি চেষ্টা করি বাংলাদেশের যে মানে বাংলাদেশ যে দখল হয়ে গেল সেই অবস্থায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য। শেরপুরে যে ঘটনাটা ঘটলো, যে হাত পা কেটে নেয়া, পা কেটে আলাদা করে দেয়া, এটা এই ডক্টর ইউনূসের সময় ঘটছে, এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে। আপনারা এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন, তাহলে বাংলাদেশের যে মাধ্যম, গণমাধ্যম, সেখানে মব নাকি জাস্টিস, জাস্টিস শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু পজিটিভ অর্থে নয়। মব জাস্টিস বা মবতন্ত্র এটাকে বলে, যেমন জাস্টিস করেই মানুষকে ফাঁসি দেওয়া হয়,
জাস্টিস করে মানুষকে মুক্ত দেওয়া হয়। অতএব সেরকম একটা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিদিন বিভিন্ন মানুষের কে অত্যাচার করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, রেপ হচ্ছে, আপনারা আমাকে পাঠান।